Wings Clear Lemon Drink. এবারে বিস্তারিত। জিয়া অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে বেগম জিয়া আবেদন করলে বিচারক দুটি মামলাতেই তাকে জামিন দেন। এ সময় 1 লাখ টাকা মুচলেকা এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ না করার শর্ত দেন। আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়া বক্তব্য দেন। মামলার আগামী দিন ধার্য করা হয়েছে 26 অক্টোবর। নাশকতা ও দুর্নীতির 5 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বুধবার লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মসমর্পণের জন্য পরের দিন সকালে তিনি হাজির হন পুরান ঢাকার বিশেষ জজ আদালতে। এ সময় রাস্তার দুপাশে ছিল নেতাকর্মীর ভিড়। আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়া দুটি মামলায় জামিন আবেদন করেন। বিচারক দুটি শর্তে বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। মাননীয় আদালত তাকে দুটি মামলায় জামিন দিয়েছেন 1 লক্ষ টাকার বন্ডে এবং মাননীয় আদালতের অনুমতি ছাড়া তিনি কোনো অবস্থাতে দেশ বেরোয়, এটা একটা অন্যতম শর্ত। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ জানান। যে এই কেসগুলো যে প্রেশারের পরে হচ্ছে, গভর্নমেন্টের প্রেশারের পরে হচ্ছে এবং জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স সেটা কাটিল করা হয়েছে না এবং বিভিন্ন জায়গায় বক্তব্য যেগুলো দিচ্ছে মিনিস্টার সেগুলো অযাচিত এবং ওগুলোর ইনফ্লুয়েন্স কোর্টের উপরে পড়তে পারে, এই কথাগুলো উনি বলেছেন। এছাড়া বিচার চলাকালীন সময়ে মামলা নিয়ে দেয়া নানা পক্ষের বক্তব্য মানহানিকর বলেও উল্লেখ করেন বেগম জিয়া। শুধু প্রধানমন্ত্রী নয়, বিভিন্ন মহল থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এটা বিচারাধীন মামলায় এই ধরনের বক্তব্য রাখাটা সম্পূর্ণ অনভিপ্রেত। আদালতের পরিবেশ এটা বলেছেন, এখানে যে সমস্ত মামলার বিচার হয়েছে সে ধরনের মামলা তো এটা নয়। একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচারের জন্য এই পরিবেশটা যথাযথ নয়। তবে খালেদা জিয়ার এইসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া বলে মন্তব্য দুদকের আইনজীবীর। বারবার তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, বিচার সম্পর্কে বলেছেন, বর্তমান সরকার সম্পর্কে বলছেন, বিচারক সম্পর্কে বলছেন, এই অত্র আদালতের বিল্ডিং সম্পর্কে বলছেন, পিলখানা হত্যা মামলা সম্পর্কে তিনি বলছেন। আমি মনে করি এগুলো রাজনৈতিক বক্তব্য, মাঠের বক্তব্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যাগের পর জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিজের পক্ষে গেলে বেগম জিয়া বিচার বিভাগের স্বাধীনতার প্রশংসা করেন, আর বিপক্ষে গেলে প্রভাবিত করার অভিযোগ তোলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনে বিএনপির দেয়া প্রস্তাবগুলোকে দলীয় স্বার্থে দেয়া বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। টঙ্গীর চেরাগালী থেকে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট লেন নির্মাণের লক্ষ্যে প্রায় 950 কোটি টাকার চুক্তি হয় বৃহস্পতিবার। সেতু ভবনে 4.5 কিলোমিটার এলিভেটেডের অংশ নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালত নিয়ে বেগম জিয়ার বক্তব্য দ্বিচারিতা। নির্বাচন কমিশনে দেয়া আওয়ামী লীগের প্রস্তাবগুলোকে দেশের স্বার্থে দাবি করার পাশাপাশি বিএনপির প্রস্তাবগুলোকে দলীয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আপনার বিরুদ্ধে গেলে আদালতে স্বাধীনতা নেই, সরকারের হস্তক্ষেপ হচ্ছে, আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপি পরিহার করা উচিত। নির্বাচন কমিশনকে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাব হচ্ছে দলীয় স্বার্থে, আর আওয়ামী লীগ যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব হচ্ছে জনস্বার্থে। এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম মল্লিকের আলোচনায় দলের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালালে দেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। আজকে আদালতে গিয়েছেন বেগম খালেদা জিয়া, সরকার চাইলে আপনাকে গ্রেপ্তার করতে পারত, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সরকার আপনাকে গ্রেপ্তার করে নাই। বহু পরিকল্পনা এটে বেগম খালেদা জিয়া, লোকে কয় অশান্তি বেগম, দেশে এসেছেন।
তিনি যদি দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালায়, বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। কমিশনে দেয়া বিএনপির 20 দফাকে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র হিসাবেও চিহ্নিত করেন হাসান মাহমুদ। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। নির্বাচন কমিশনের সংলাপের শর্ত সাপেক্ষে ইভিএম ব্যবহারে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। সংলাপে জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু জানিয়েছেন, সব দল একমত হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যেতে পারে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলের সাথে ইসির 2 মাসব্যাপী সংলাপ শেষ হলো। বৃহস্পতিবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে বৈঠকের মধ্য দিয়ে নিবন্ধিত 40 রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ করল নির্বাচন কমিশন। শেষ দিনে বিকেল 3টায় এলডিপি নির্বাচন কমিশনের সংলাপে দলের 12 দফা প্রস্তাব তুলে ধরে। জাল ভোট বন্ধে, ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার পাঠানো, ভোট দিতে ভোটারের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা, নির্বাচনের কমপক্ষে 15 দিন আগে সেনা মোতায়েন, শর্ত সাপেক্ষে ইভিএম ব্যবহারের প্রস্তাব করেছে এলডিপি। ইভিএম এর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তবে এখানে শর্ত থাকবে, বর্তমান যেভাবে ইভিএম আছে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রায়াল মেথড সংযোজন করতে হবে, অর্থাৎ যারা ভোট দেবে সে যেন জানতে পারে যে আমি এখানে ভোট দিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন যে তারিখ ঘোষণার সাথে সাথে বর্তমান যে সংসদ আছে সেটা ভেঙে দিতে হবে। এটা বলবৎ রেখে কোনো নির্বাচন করা সম্ভব না, তাহলে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে না। এর আগে সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে যোগ দেয় জাতীয় পার্টি জেপি। কোনো প্রস্তাবনা না দিলেও জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলেছেন তারা। প্রয়োজন হলে নির্বাচনে সেনা মোতায়েন করতে পারে ইসি। আমাদের দলের বক্তব্য তো সংবিধানের বাইরে যাবে না। আমাদের বক্তব্য তো বিভিন্ন দেশে, গণতান্ত্রিক দেশে যেগুলি হয় তার বাইরে যাবে না। এখনো দেশে নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। গত 31 জুলাই সুশীল সমাজের সাথে আলোচনার মধ্য দিয়ে যে সংলাপে শুরু হয়েছিল, 24 অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বৈঠকের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে শেষ করবে নির্বাচন কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, রাজনৈতিক সমঝোতা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক না হলে দেশ মারাত্মক অস্থিতিশীলতায় পড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। নির্বাচন কমিশনের সাথে সংলাপে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব করেছে বিএনপি। বিপরীতে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে এবং সেনা মোতায়েন ও সীমানা পুনর্নির্ধারণের বিপক্ষে মত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শীত করার স্বার্থে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের 2 মাসব্যাপী সংলাপ শেষ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, যতই তার স্বাতন্ত্র থাকুক না কেন, নির্বাচন কমিশন এককভাবে একেবারে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এটা করার জন্য যথেষ্ট না। এই জন্য প্রয়োজন বোধ রাজনৈতিক দলের মধ্যে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে একটা আলোচনা, পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষভাবে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার আবহ তৈরি করা একান্ত প্রয়োজন। নির্বাচনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করতে না পারলে সব রাজনৈতিক দলই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। এই দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সদ্ভাব, সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা উচিত এবং নির্বাচনের জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার, সেই সুষ্ঠু পরিবেশটাও গড়ে তুলতে হবে। তা না হলে দেশ কিন্তু মারাত্মক ধরনের অস্থিতিশীলতার মধ্যে পড়বে এবং যার ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। শাসক দলও ক্ষতিগ্রস্ত হবে, অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে। এটা সবাইকে উপলব্ধি করতে হবে। সংখ্যাবিহীন ভোটাধিকার প্রয়োগ এবং প্রচারণায় প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতের কথাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এদিকে কক্সবাজার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকা 20,000-এর বেশি রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। রোহিঙ্গা মুসলিমদের উপর ধর্ষণ ও গণহত্যার জন্য মিয়ানমার সেনাদের দায়ী করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাখাইনে চলমান নৃশংসতায় বিশ্ব চুপ থাকতে পারে না। তবে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে কিনা তা খোলাসা করেননি তিনি। এদিকে কয়েকদিন ধরে কক্সবাজার সীমান্ত ঘেঁষা নোম্যান্স ল্যান্ডে থাকা 20,000-এর বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছে বিজিবি। খাবার সংকট, মিয়ানমারের বৌদ্ধ ও সেনাদের হামলার ভয়ে ভিটেমাটি ছেড়েছেন তারা। বার্মা থেকে 12 দিনের পথ হেঁটে এসেছি। সীমান্তে 4 দিন থাকতে হয়েছে অত্যাধিক রোদ, গরম আর কাদামাটিতে। তবে এ সময় আমরা ত্রাণও পেয়েছি। নিজ জন্মভূমির মায়া ছেড়ে হাজারো রোহিঙ্গা এখনো বাংলাদেশমুখী। ভয়ঙ্কর জঙ্গল আর সমুদ্রে মৃত্যুর ভয় উপেক্ষা করে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন তারা। দিনে দিনে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের স্রোত বলে দিচ্ছে মিয়ানমারের নৃশংসতা ও বর্বরতা কতটা ভয়াবহ। মাহমুদুল হাসান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বান্দরবান সীমান্তের 16,000 রোহিঙ্গার ভবিষ্যৎ অনিশ্চয়তায় কাটছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, নিরাপত্তা সহ নানা ধরনের ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গা এবং স্থানীয়রা। মিয়ানমার বাংলাদেশ জিরো লাইনের কাঁটাতারের বেড়া ঘেঁষে অবস্থানের কারণে নানা ধরনের জটিলতায় রয়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়নে এক সপ্তাহে আরও প্রায় 2,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রতিদিন রোহিঙ্গা আসায় বাড়ছে নানা ঝুঁকি। তাহলে আমরা এখন জিরো লাইনে আছি, তাহলে ইয়ান থাকি ওরে বর্মার লই যাইবার সহযোগিতা হলে ইয়ান তো যাইবার চাই। আর লাস্টে যদি বেশি জামিলে হয়ে যাবে, যদি তাই না হর শুরু তাহলে অন্য মিকা যাবে নিলে আর রাজি আছি, বালুখালি দাঁড়িয়ে রাজি আছে, কুতুবালি দাঁড়িয়ে রাজি আছে, আর তো বড় দিলে আশ্রয় করা করে দিকে রাজি। রোহিঙ্গারা জানান সমস্যার সমাধান হলে মিয়ানমারে ফিরে যাবেন, যদিও বেশিরভাগ রোহিঙ্গা নারী ও শিশু স্বদেশে ফিরতে নারাজ। আরো সুন্দর করে দেয়া করিব তো যাইতে না, এরা মানুষ মারি ফেলার, মানুষ হারি ফেলার, এরা আর যায় না। এদিকে বান্দরবানের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে আসতেছে, এটা তো আমাদের জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এইখানে থাকার কারণে বাকি রোহিঙ্গারা ওই নতুন যারা ওই ভালোকালে আছে তারা কিন্তু এখানে আসতেছে যাইতেছে, হ্যাঁ, তাদের গতিবিধি আমাদের কিন্তু ভালো লাগতেছে না। অন্যদিকে আশ্রিতদের কুতুপালং শরণার্থী ক্যাম্পে স্থানান্তরে আর্থিক ও পরিবহন সংকটের কথা জানান সংশ্লিষ্টরা। নোম্যান্স ল্যান্ডগুলো যারা অবস্থান করছে সেখানের বিষয়ে আমরা দেখি, পরবর্তীতে কি নির্দেশনা আসে সেভাবে আমরা চিন্তা ভাবনা করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকরা। রাজধানীর ফকিরাপুল এলাকার এসব অফিসে প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে জানান তারা। বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ডিবি ও সিআইডি পুলিশ সদস্য এসব অফিসে ঢুকে টাকা দাবি করলে তাদের অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা। পরে মতিঝিল থানা পুলিশের হস্তক্ষেপে তাদের উদ্ধার করা হলেও এ বিষয়ে মুখ খোলেনি পুলিশের কেউ। রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির অসংখ্য অফিস গড়ে উঠেছে রাজধানীর ফকিরাপুল এলাকায়। এখানে পুলিশ পরিচয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি হয় বলে জানান মালিকরা। বৃহস্পতিবার বিকেলে সিআইডি ও ডিবির কয়েক সদস্য জিনাত টাওয়ারে ঢুকে বিভিন্ন অফিসে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে মোটা অঙ্কের টাকা দাবি করলে পুলিশকে জানান ব্যবসায়ীরা। আমরা ফোন করলাম যে কিছু লোক পাঠান, তো এসআই কাদের উনি বললো ঠিক আছে আমি লোক পাঠাইতেছি। তো এর ভিতরে আবার ওসি সাহেব ওরাই ফোন করছে, এই যে আজম সাহেব, ওসি সাহেব ফোন করে আমার সাথে কথা বলাইছে বলে ওসি সাহেব বলতেছে কি হয়েছে। আমি বললাম যে এখানে তো এই ওনারা আসছে। বললো হ্যাঁ আমি তো জানি, আমাকে বলছে আমি এখানে আসি, তো আমি জানি, অতএব যেন গ্যাঞ্জাম না হয়। 2 মাস পর্যন্ত প্রতিটি অফিসে গিয়ে চার্জ করে পাসপোর্ট আছে কিনা, পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা এটা বলে তাদের নিকট থেকে কোন অফিস থেকে 10 লাখ 20 লাখ 15 লাখ করে নিচ্ছে। সোর্সরা কি করে, কিছু ডকুমেন্টস ওই অফিসে ঢুকায় দিয়ে এরপরে তাদেরকে জিম্মি করা হয় এবং ঢুকেই সাথে সাথে মোবাইলগুলো সব সিজ করে নেওয়া হয় এবং ওদেরকে আটকায় ফেলা হয়। এই সব জিনিসপত্র দিয়ে তাদেরকে আটকায়, তাদের জিম্মি করে তারপর তাদের সাথে একটা দফা রফা করা হয়।
বিক্ষুব্ধ মানুষের রোষানল থেকে বাঁচাতে তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এদের মধ্যে 3 জন সিআইডি ও 2 জন ডিবির সদস্য রয়েছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের অভিযোগ, মানব পাচারের অভিযোগ তুলে প্রায় কোটি টাকা চাঁদার দাবি করছেন কিছু অসাধু পুলিশ কর্মকর্তা। থানায় তুলে নিয়ে মামলার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগও করেন অনেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারি 3 হাসপাতাল ঘুরেও গর্ভের সন্তানকে বাঁচাতে না পারা সেই মা পারভিন আক্তার এখন কিছুটা সুস্থ, কিন্তু সন্তান হারানোর শোক ভুলবেন কি করে। এদিকে আজিমপুর মাতৃ সদর হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার দিন স্বীকার না করলেও 2 দিন পর নিজেই দায় নিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। অন্যদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এখনো তদন্ত কমিটির চিঠি ইস্যু করা হয়নি বলে জানা গেছে। আর এই অমানবিক ঘটনায় স্বপ্রণোদিত রুল দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে আজিমপুর মাতৃসদন হাসপাতাল কম্পাউন্ডে অসহায় পারভিন আক্তারের সন্তান প্রসবের ঘটনা এখন দেশের বড় আলোচিত বিষয়। সামাজিক ও গণমাধ্যম সহ সর্বত্রই সমালোচনা ও নিন্দার ঝড়। সেদিন মাতৃসদনে আসার আগে ঢাকা মেডিকেল ও মিটফোর্ডেও চিকিৎসা পাননি এই প্রসূতি মা। শারীরিক ধকল কাটিয়ে এখন কিছুটা সুস্থ পারভিন, কিন্তু ভুলতে কি পারবেন সন্তান হারানোর শোক? বৃহস্পতিবার দুপুরে এই হাসপাতালে কথা হয় তার সঙ্গে। সান্ত্বনা দেয়ার কি বা আছে? একটু সাহস পেয়ে বলতে শুরু করলেন যে ঝড় বয়ে গেছে তার জীবনে। আমরা ঢাকা মেডিকেল হসপিটালে যাই, ওই জায়গায় যাওয়ার পরে ভিতরে নিয়ে যায়, টিকিট কাটি পরে নিয়ে যায়। নিয়ে গিয়ে একজন দেখে পরে বলে যে বাবু ভিতরে পায়খানা করে দিচ্ছে, আমাদের এই জায়গায় 40টা রুগী, আমরা পারবো না। পরে আরেকটা হসপিটালের ঠিকানা দেয়, ওই জায়গায় যাই। ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় ওই একই এই জায়গার ঠিকানা দেয়। এই জায়গায় ঠিকানা দিলে এবারটা মাথা টেপে কইরা এক ওই যে দায় না কি বলে কালো করে মহিলাটা, ওই মহিলাটা ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে গিয়ে বলে যে টাকা পয়সা কত নিয়ে আসছে? টাকা পয়সা নিয়ে আসি নাই, ওই ভাই আমার নিয়ে আসছে। কয় টাকা থাকলে সবকিছুই করা যেত, দেখ কি হয়। টান্না ইয়া করে নিতেছে, আমি কি এইভাবে পইরা যাইতেছি, পইরে গেছি। তারপরে থেকে ধরে নিয়ে ওটা কয় ওই সিএনজি আছে, ওটা আমার বাইক হইতেছে। কই নিয়ে যাবো, আমার কাছে তো টাকাও নাই, আমি গাড়ি ভাড়া পাবো কই, এটা ওই জায়গায় গিয়ে কান্নাকাটি করতে করতে পরে বাবু। মা নেই, বাবা অসুস্থ, স্বামীও খোঁজ নেয় না। থাকার মধ্যে এক ফুপু মিরপুরে বস্তিতে আছেন। সেদিন যেই মানুষটি তাকে হাসপাতাল থেকে হাসপাতাল নিয়ে বেরিয়েছেন, সেই ভ্যান চালকও নিজের কাজে ব্যস্ত। এখন পারভিন বললেন কি হবে অভিযোগ করে, কার কাছেই বা করবেন? আমি যেন মহিলা আমার যেমন করছে আর কোনো মহিলার যেন এমন না করতে পারে। আমি দেখে গরিব দরিদ্র, এই জন্য আমার সাথে পাইরে গেছে। সাবলীল কথা বলা এই মানুষটিকেই ঘটনার দিন পাগল উল্লেখ করে দায় এড়াতে চেয়েছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক, কিন্তু গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয় এবার ভোল পাল্টালেন তিনি। ব্যাপারটাকে অপরাধ মনে করছি যে আমার ভিতরের পেশেন্ট বাইরে কেন চলে যাবে, দায় নিচ্ছি এবং ব্যাপারটা যে অমানবিক কষ্টকর এটাও স্বীকার করছি। তার ভবিষ্যতে যেন আর কেউ এই সাহস না পায় সেটাও তো দেখতে হবে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করছি। এই ঘটনাগুলো প্রায় ঘটছে, তাই আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর এবং স্বাস্থ্যমন্ত্রীর, এই ঘটনাগুলো যেন আর নেক্সটে না ঘটে, আমরা সেটাই কামনা। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে একটি তদন্ত কমিটি করার কথা শোনা গেলেও তার চিঠি ইস্যু হয়নি 3 দিনেও। মহাপরিচালক, পরিচালক সহ কর্তাদের অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা সফরে ব্যস্ত, পাওয়া যায়নি কোনো তথ্য। তবে এই খবর উচ্চ আদালতের দৃষ্টিতে এলে স্বপ্রণোদিত রুল জারি করা হয়। ঢাকা মেডিকেল, মিটফোর্ড, আজিমপুর মাতৃসদন হাসপাতাল, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইজিপি সহ সংশ্লিষ্টদের 15 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সীমিত পরিসরে বাংলাদেশে যাত্রা শুরু করলো পেপ্যাল জুম। হুন্ডি বন্ধ করতে বিশ্বের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট সার্ভিস জানালেন সজীব ওয়াজেদ জয়।
চট্টগ্রামে শিশুদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নেই ঠাঁই। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সীমিত পরিসরে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট কোম্পানি পেপ্যাল জুম সার্ভিস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, হুন্ডির মাধ্যমে দুর্নীতি বন্ধ করতেই বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু করা হলো। সজীব ওয়াজেদ জয় জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি কমিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার এজেন্ডা। তাই অবৈধ হুন্ডির মাধ্যমে প্রবাসীদের দেশে টাকা পাঠানো নিরুৎসাহিত করতে পেপ্যাল সার্ভিস চালু করা হলো। তিনি জানান, ইন্টারনেটের গতি বাড়াতে এ বছরের মধ্যেই 4G সার্ভিস চালু করা হবে। পেপ্যাল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী এবং আরো 10টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কাজ করবে। প্রাথমিকভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্রবাসীরা সোনালী ব্যাংকের মাধ্যমেই পেপ্যাল সিস্টেমে দেশে টাকা পাঠাতে পারবেন। তবে বাংলাদেশে বসে কেউ পেপ্যাল ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে জানানো হয়। রাষ্ট্রপতি ছাড়া সাংবিধানিক পদে থাকা কারো বিরুদ্ধে তদন্ত করতেও দুর্নীতি দমন কমিশনের কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগের তদন্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ তাৎক্ষণিকভাবে এটি সুরাহা হওয়া উচিত। যেমন একজনকে খুন করে ফেললে সে বলতে পারে না, আমি সাংবিধানিক পদে আছি, আমাকে কিছু করা যাবে না। এবং মানি লন্ডারিং এর মতন গুরুতর অপরাধ যদি কেউ করেন, তিনি সাংবিধানিক পদে থাকার পরেও তার বিরুদ্ধে কিন্তু যে তদন্ত এগুলো চলতে কোনো বাধা নেই বলে আমি মনে করি। শীত আসার আগেই চট্টগ্রামে শিশুদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ব্রনকিওলাইটিস ও নিউমোনিয়া রোগ। আক্রান্ত শিশুদের চাপে সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নেই তিল পরিমাণ ঠাঁই। তবে শিশুদের এই সমস্যায় আতঙ্কিত না হয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 178 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 550 শিশু। তাদের মধ্যে অধিকাংশ শিশুর বয়স 2 মাস থেকে 2 বছর পর্যন্ত। জায়গা স্বল্পতায় সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা। গত 3-4 দিন আগে আমার বাচ্চা ঠান্ডাজনিত রোগ অনেক শ্বাসকষ্ট ভুগছিল, তখন আমি নিয়ে এখানে আসছি। কাশির থেকে টান বেরিয়েছে আর কি, শ্বাসকষ্ট, নিঃশ্বাস ফেলতে পারতেছে না, এখানে নিয়ে আসছি। এখানেও তো দেখি সেরকম চিকিৎসা হইতেছে না, এখন বাড়ি চলে যাব, ফার্মেসিতে দেখাইয়ে ওষুধ খাওয়াবো। ডাক্তার দেখাচ্ছি তো ডাক্তার এই যে স্যালাইন লটকে রয়েছে, একটা নাচও হইতেছি, একজনে বলে আরেকজনের দেখাতে, আরেকজনে বলে আরেকজনের দেখাতে। চিকিৎসক জানান, আবহাওয়া পরিবর্তনজনিত কারণেই শিশুরা ব্রেনকিউলাইটিস, নিউমোনিয়া সহ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। এই ভাইরাস মানুষের হাঁচি কাশির মাধ্যমে একজনের আরেকজন থেকে অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। এক বাচ্চাতে আক্রান্ত হইলে ঘরে অন্য বাচ্চা আক্রান্ত হয়েছে। যেখানে আগে আমাদের 20 থেকে 30 জন রোগী প্রতিদিন ভর্তি হতো, এখন 80 থেকে 100 জন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। শিশুদের সুচিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবার নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। পানামা পেপারস মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা ও জামাতা সহ দুর্নীতি দমন আদালতে অভিযুক্ত। এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে এখন চীনের মুখোমুখি বাংলাদেশ। পরের এশিয়া কাপে সরাসরি খেলতে আজ জিততেই হবে জিমিদের। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পানামা পেপারস দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার কন্যা ও জামাতাকে অভিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ নাকচ করে নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। মারিয়াম নওয়াজ ও তার স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের উপস্থিতিতে আদালত এই সিদ্ধান্ত জানায়।
স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত নওয়াজ শরীফ আদালতে অনুপস্থিত থাকলেও প্রতিনিধি পাঠিয়েছেন। আদালতের কার্যক্রম শেষে লিখিত বক্তব্য নিজেদের নির্দোষ দাবি করেছেন নওয়াজের কন্যা। আদালত থেকে জানানো হয়, আজিজিয়া স্টিল মিল ও হিল মেটালস প্রতিষ্ঠা করে আর্থিকভাবে লাভবান হবার তথ্য গোপন করেছেন নওয়াজ শরীফ। মেয়ে ও জামাতার বিরুদ্ধে অভিযোগ, লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট কেনার তথ্য গোপন করেছেন তারা। 2016 সালে পানামা পেপারসে দুর্নীতির তথ্য ফাঁসের জেরে আদালতের রায়ে চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন নওয়াজ শরীফ। এরপরও সদ্য সমাপ্ত কাউন্সিলে দলের শীর্ষ পদে পুনর্নির্বাচিত হন তিনি। তবে দুর্নীতি দমন আদালতের এই অবস্থানের কারণে জেলে যাবার শঙ্কা রয়েছে নওয়াজ শরীফের। খেলার সংবাদ। এশিয়া কাপ হকি। ঘরের মাঠে এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে এখন চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জিতলে অন্তত ষষ্ঠ স্থান নিয়ে পরের এশিয়া কাপেও সরাসরি খেলার সুযোগ থাকবে স্বাগতিকদের। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে রাত 8টায়। স্বাগতিক হিসেবে যেখানে লড়াই করার কথা, সেখানে গ্রুপ পর্বের 3 ম্যাচেই হতাশ করেছে জিমিরা। পাকিস্তান ও ভারতের কাছে বড় হারের পর জাপানের বিপক্ষে আসার আলো দেখিয়েও নিজেদের ভুলে তা নিভে যায় শেষ মুহূর্তে। আজ চীনের বিপক্ষে গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণী ম্যাচে তাই দলের কাছে টনিক নেই আত্মবিশ্বাসী হওয়ার। আগামী এশিয়া কাপে বাছাই পর্ব খেলতে না হলে অন্তত ষষ্ঠ স্থান নিয়ে শেষ করতে হবে টুর্নামেন্ট। হারাতে হবে র্যাঙ্কিং এর 18তম দেশ চীনকে। ম্যাচটিকেও নিজেদের আসল পরীক্ষা হিসেবে দেখছেন দলের অধিনায়ক রাসেল মাহমুদ, জিমি এবং কোচ মাহবুব হারুন। জয়ের জন্য সর্বোচ্চ উজাড় করে খেলার কথাই বলেছেন তারা। যদিও চীনের সাথে পরিসংখ্যানটা সুখকর নয়, তবে সর্বশেষ 2013 সালে দিল্লিতে ওয়ার্ল্ড লিগের রাউন্ড 2-তে বাংলাদেশ হারিয়েছিল চীনকে। Exactly, we're talking about how to get that ball in a waterlogged pitch. Absolutely, you got that spot on, but it was Gui Yang who got it on his foot. Probably not playing the ball along the. সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শর্ত সাপেক্ষে 2 মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছে আদালত। ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ, পরবর্তী তারিখ 26 অক্টোবর। আদালত নিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আওয়ামী লীগের। নির্বাচন কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবগুলো সংকীর্ণ দলীয় স্বার্থে, বললেন ওবায়দুল কাদের। 40টি দলের সাথে 2 মাস ব্যাপী সংলাপ শেষ করল নির্বাচন কমিশন। রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বলছেন বিশ্লেষকরা। ফকিরাপুলে চাঁদাবাজির অভিযোগে 5 ডিবি ও সিআইডি পুলিশ সদস্যকে অবরুদ্ধ করার দাবি রিক্রুটিং এজেন্সি মালিকদের। মতিঝিল থানার হস্তক্ষেপে উদ্ধার। শোক কাটিয়ে উঠতে পারছেন না 3 হাসপাতাল ঘুরেও গর্ভের সন্তান বাঁচাতে না পারা মা পারভিন আক্তার। 2 দিন পর দায় স্বীকার আজিমপুর মাতৃসদনে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এখন সাথে থাকায় ধন্যবাদ।